রাজকে আর বাধা দেওয়ার ক্ষমতা তার নেই। এদিকে অধরা রাজের সাথে অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসার জগতে হারিয়ে যায়। এক পর্যায়ে রাজ অধরার পাশে শুয়ে পড়ে। অধরা বুঝতে পারলো যে তার নারীত্বের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছে। নিজেকে কেমন যেন শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে সব থেকেও কি যেন নেই তার। হ্যাঁ, তার নেই। মেয়েদের গর্ব করার যে বিষয়টা থাকে সেই বিষয়টা সে বলি দিয়েছে। নিজেকে বড্ড খারাপ লাগছে, বড্ড খারাপ। পৃথিবীতে সব মেয়েরাই চায় তার মূল্যবান সম্পদটা তার স্বামীর হাতে তুলে দিতে। রাজ কি তাকে স্ত্রী করে নেবে? না, সে কিছুই ভাবতে পারছে না। খুব যন্ত্রণা হচ্ছে শরীরে। তার চেয়ে যন্ত্রণা হচ্ছে বুকে। কবে যে এই যন্ত্রণার অবসান হবে? বাহিরের কষ্টের চেয়ে ভেতরের কষ্টটা অনেক বেশি। বাহিরের কষ্টটা কয়েকদিন পরেই ভালো হয়ে যাবে, কিন্তু ভেতরের কষ্টটা কি শেষ হবে? অধরার চোখে ঘুম আসছে না। অধরা রাজের দিকে তাকিয়ে দেখে কি সুন্দর ঘুমাচ্ছে। মনেই হচ্ছে না এই ঘুমন্ত মানুষ তার সবচেয়ে মূল্যবান সম্পদটা ভোগ করেছে। অধরা বুঝতে পারে না, এত অত্যাচার করার পরেও লোকটাকে দেখলে কেন যেন মায়া কাজ করে অধরার। ঘুমন্ত মানুষটাকে একদম নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। জানালার কাঁচ ভেদ করে চাঁদের আলো রাজের নাকের উপরে পড়ছে। এজন্য এক অন্যরকম সৌন্দর্য ভর করছে। হঠাৎ রাজ ঘুমের মাঝেই ঘুরে একদম অধরার কাছে চলে আসলো। রাজের নিঃশ্বাস অধরার গালে পড়ছে। অধরার মন চাচ্ছে ডেভিলটার গলা টিপে ধরতে, কিন্তু একটা থাপ্পড় দেওয়াতেই যা করলো তাতে মনে হয় গলা টিপে ধরলে কি হয়, সব শেষ, কষ্টটা অধরারই হবে। এসব ভাবতে ভাবতেই রাজ অধরার উপরে পা তুলে দেয়। অধরার আগে ফুঁসতে ফুঁসতে বলে, এতক্ষণ জ্বালিয়ে শান্তি হয়নি, এখন ঘুমিয়েও জ্বালাচ্ছে। মনে হয় পাটা ভেঙে দিই। অধরা তার উপর থেকে যখন পা সরাতে যাবে, তখনই রাজ অধরাকে জড়িয়ে ধরে। অধরা বুঝতে পারে রাজ অধরাকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরে কি যেন বলছে। অধরা একটু মনোযোগ দিতে শুনতে পারলো রাজ বলছে, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমার আর কেউ নেই তুমি ছাড়া। কথাগুলো বলতে বলতে অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অধরা কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার মন চাচ্ছে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, আবার ভাবছে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াতে যদি ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙলে যদি আবার ওসব করে, তাহলে তো আমি শেষ। এসব ভেবেই অধরার শরীর শিউরে ওঠে। কিছু না ভাবতে পেরে অধরা রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। অধরা একদম রাজের বুকে চলে যায়। অধরা রাজের প্রতিটা হার্টবিট শুনতে পাচ্ছে। এতটা কষ্ট দেওয়ার পরেও অধরার বুকে শান্তির পরশ বয়ে যাচ্ছে। কিন্তু কেন? অধরা কিছুই বুঝতে পারছে না। তিয়া সেসব জানলে কি ভাববে? যাক, ওসব পরে ভাবা যাবে, এখন ঘুমাই। অধরা রাজের বুকেই ঘুমিয়ে যায়। সকালে রাজের ঘুম ভাঙতেই দেখে অধরা ছোট্ট বাচ্চার মতো রাজের বুকে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অধরাকে দেখে রাজের প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। রাজের মনে হচ্ছে সৃষ্টিকর্তা সব সৌন্দর্য অধরার গায়ে ঢেলে দিয়েছে। এতটা নিপুণ হাতে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছে। সে আল্লাহ না জানি কতই সুন্দর। কিন্তু রাজের দ্বারা প্রেম করা তো সম্ভব না। অধরা তো প্রায় ওঠেই না। রাজ অধরাকে ধাক্কা দিয়ে তার বুক থেকে সরিয়ে দেয়। অধরার ঘুম ভেঙে যেতেই রাজ বলে, এই তোর কি করে সাহস হয় আমার বুকে ঘুমানোর? অধরা ঘুম চড়ানো কণ্ঠে বলে, আমি কি যেতে চেয়েছি? রাতে আপনি তো জোর করে বুকে নিয়েছেন। এই মিথ্যা বলবি না। তোর মতো মেয়েকে আমি রাজ কোনোদিনই বুকে নিতে যাব না। হ্যাঁ, আমার মিথ্যা বলার কি ঠেকা লেগেছে? নিজেই বুকে নিয়েছেন আবার নিজেই বকা দেন। শোনেন, শুধু বুকেই নেননি, বুকে নিয়ে বলেছেন আমি ছাড়া আপনার নাকি কেউ নেই, আমি যেন আপনাকে ছেড়ে না যাই। এই, তুই কি করে ভাবলি তোকে আমি এসব বলবো? আরে তোর মতো মেয়েকে নিয়ে রাত্রি যাপন করা যায়, বুকে নিয়ে ঘুমানো যায় না। রাজের কথা শুনে অধরা কিছু বলবে না, শুধু নীরবে কয়েক ফোঁটা জল ফেললো। রাজ অত্যাচারে অধরা যতটা কষ্ট না পায় তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পায় রাজের কথায়। রাজের প্রতিটা কথা একদম কলিজায় গিয়ে লাগে। রাজকে বিছানায় শুয়ে রেখে অধরা শাওয়ার নিতে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। চার দেয়ালটাও যেন অধরার আর্তনাদে কেঁপে কেঁপে উঠছে। শাওয়ারের পানির সাথে সাথে অধরার চোখের পানি মিশে যাচ্ছে। অধরা জানে না এই কষ্টের শেষ কোথায়। সারা শরীর এখনো ব্যথা করছে। অধরা তার সারা গায়ে সাবান দিচ্ছে আর ভাবছে, কাল রাতে যা হয়েছে সেই দাগ কি পৃথিবীর কোনো সাবানে মুছে ফেলতে পারবে? আল্লাহ কি আমাকে এই কষ্ট থেকে পরিত্রাণ দেবে না? ইস্যুটার কথাও খুব করে মনে পড়ছে। বোনটা তার হাত ছাড়া যে খেত না, এখন কি খাচ্ছে না খাচ্ছে।
কতদিন হলো তাকে দেখি না। এসব ভাবতে ভাবতে আবারও চোখে অশ্রু এসে ভিড় করে। প্রায় ঘন্টা খানেক শাওয়ারের নিচে বসে কান্না করে গোসল শেষ করে অধরা বেরিয়ে আসে। অধরা যখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুলগুলো আঁচড়াচ্ছে, এমন সময় কারো উষ্ণ ছোঁয়া অনুভব করলো। চোখ দুটি বন্ধ হয়ে আসলো। অধরা বুঝতে পারলো রাজ তার চুলগুলো সরিয়ে ঘাড়ের নিচে তার ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। অধরা রাজকে সরাতে পারছে না। রাজ একটু পরে অধরার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আজ অফিসে মিটিং আছে, তুমি সেজে নাও সুন্দর করে। মিটিং এর কথা শুনে অধরার বুকটা ছ্যাদ করে ওঠে। তথাপি কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এদিকে রাজ রুম থেকে বের হয়ে গেলে অধরা কাঠালি কালারের একটা শাড়ি নিজের গায়ের সাথে জড়িয়ে নেয়। চোখে হালকা করে কাজল লাগিয়ে নেয়, যদিও সে জানে এই কাজল বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। চোখের বানে কাজলের বাজছে আর ভেঙে যাবে কোনো এক সময়। অধরা ড্রেসিং টেবিলের সামনে থেকে ওঠার আগেই রাজ আবারও রুমে প্রবেশ করে। এই তোর সাজতে এত সময় লাগে কেন? শেষ তো, চলেন। ওই দাঁড়া, কিসের যেন অপূর্ণতা লাগছে। এই বলে ড্রেসিং টেবিলের উপরে পড়ে থাকা টিপের পাতা থেকে একটি টিপ বের করে অধরার কপালে লাগিয়ে দিয়ে বলল, এখন একদম পারফেক্ট, এখন চলো, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। রাজের মুখে ক্লায়েন্টের কথা শুনে সেদিনের কথা মনে পড়ে গেল অধরার। ভয়ে ভয়ে গাড়িতে উঠলো। রাজ অধরাকে নিয়ে একটা বড় মোবাইলের দোকানে দাঁড়ালো। অধরাকে নিয়ে একটা মোবাইল কিনে গাড়িতে করে রেস্টুরেন্টে কফি খেতে খেতে বলল, ফোনটা কেমন? অধরা মুচকি হেসে বলল, দেখতে তো ভালোই। রাজ অধরার হাতে ফোন দিয়ে বলল, এটা তোর ফোন, কাল ভেঙেছিলাম, সেটার বদলে আমি কারো ঋণী হয়ে থাকতে চাই না। আমার ফোন লাগবে না। যদিও ফোন লাগবে তবুও না করলো অধরা। এই ফোন নিবি নাকি ফোনের মতো তোকেও আছাড় দিব? অধরা ভয়ে ভয়ে ফোন হাতে নিল। ওদিকে কফি শেষ করে রাজ অধরাকে নিয়ে আবারও গাড়িতে চড়লো। কিছুক্ষণ পর রাজ অধরাকে নিয়ে একটা বাড়িতে নিয়ে নামিয়ে দেয়। বাড়িটা দেখতে শুনতে অনেক সুন্দর। অধরা বাড়ির ভেতরে যেতেই দেয়ালে দেখতে পায় তিয়াসের ছবি। অধরের বুকটা ছ্যাদ করে ওঠে। রাজ অধরাকে নিয়ে তিয়াসের সামনে দাঁড়ায় আর বলে, অধরা নাকি তোকে ভালোবাসে, তুইও নাকি অধরাকে ভালোবাসিস। জানিস কাল রাতে অধরাকে বিয়ে করে ফেলেছি। কি বলছেন এসব? তিয়াস, উনি যা বলছেন সব মিথ্যা, তুমি বিশ্বাস করো। উনি আমাকে বিয়ে করেনি। সব মিথ্যা বলছে, আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। রাজ এবার অনেকটা রেগে গিয়ে বলল, মিথ্যা তাই না? তাহলে বলে দেই কাল রাতের কথা। তিয়াস শোনো, অধরার কাছে তুমি আর কিছুই পাবে না। অধরা তার মূল্যবান সম্পদ আমায় দিয়ে দিয়েছে। এই বলে তিয়াসের সামনেই অধরাকে জড়িয়ে ধরে কিস করে দেয়। এই যে তিয়াস, এবার দেখলে তো, এরপরও কি অধরার সাথে যোগাযোগ করার কোনো প্রশ্ন আসে? আর হ্যাঁ, অধরা তোমাকে যতই ভালোবাসুক, সে ভালোবাসায় তুমি আর কিছুই খুঁজে পাবে না। সব তো আমায় দিয়ে দিয়েছে। কথাগুলো বলেই রাজ অধরাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। আপনি মিথ্যা বললেন কেন? আমি তো তিয়াসকে ভালোবাসি, ও আমাকে ভুল বুঝবে না। কি? তুই এত কিছুর পরেও তাকেই ভালোবাসিস? কথাটা বলে ঠাস করে চড় বসিয়ে দিল। অধরা চড় খেয়েও মুচকি হেসে দিল। এ হাসির রহস্য রাজ ভেদ করতে পারবে না। শোন, আগামী 3 মাস তুই আমার রক্ষিতা। 3 মাস পর তুই যার কাছে ইচ্ছা যেতে পারিস, কোনো বাধা দিব না। তবে চুক্তির 3 মাসে তুই শুধুই আমার। শুধু আমারই না, আমার ব্যবসার ত্রাস। রাজের মুখে রক্ষিতা কথাটা শুনে অধরা আর তার চোখের কাজল ধরে রাখতে পারল না। তার অজান্তেই কাজল চোখের কোণে লেপ্টে গেল গালের সাথে। রাজ অধরাকে নিয়ে মিটিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরতেই ত্রিজামণি অধরাকে কথাগুলো বাজে কথা শুনিয়ে দিল। ত্রিজামণির কথাগুলো শুনে রাজ শুধু মুচকি হাসলো, কিছুই বলল না। অধরা ভেবেছিল রাজ ত্রিজামণিকে বাধা দেবে, কিন্তু না, কথাগুলো রাজ আরো মজা নিল। এদিকে কিছুদিন পর অধরার কোনো কিছুই ভালো লাগে না। খাবারে কেমন যেন অনীহা ভাব এসে গেছে। খেতেও ভালো লাগে না, মাথাটা কেমন কেমন করে ঘোরে। অধরা বুঝতে পারে না তার কি হয়েছে। একদিন হঠাৎ কাপড় কাচতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। ফ্লোরে পড়ার কারণে কপালের ডান সাইডে অনেকটা কেটে যায়। অধরা কপালে হাত দিয়ে দেখে কপাল থেকে ব্লিডিং হচ্ছে। খুব ব্যথাও করছে। কোনো রকমে ওড়না ছিঁড়ে মাথায় পেঁচিয়ে কাপড় কাচা শেষ করে কাপড়গুলো ব্যালকানিতে শুকাতে দেওয়ার সময় রাজের রুমের দিকে চোখ যেতেই দেখতে পেল গুটি গুটি পায়ে ত্রিজামণি রাজের রুমে যাচ্ছে। রাজ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। অধরা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ত্রিজামণি রাজকে পিছন থেকে জড়িয়ে ধরতেই রাজ বলল, এই দিনে দুপুরে ভূত কই থেকে আসলো?
এই আমি কি ভূত নাকি? আরে না না, তুই তো পেতনি। কি বললি? আমাকে দেখতে কি তোর পেতনি মনে হয়? না, তুই অনেক সুন্দর। এখন রুম থেকে বের হ, আন্টি দেখলে উল্টো পাল্টা ভাববে। তোরে বলছে মা কিছু বলবে, বললে তোকে আমি ভালোবাসি বলবো, তখন বিয়ে দিয়ে দেবে। তুই যেমনই, তুই এখান থেকে যাবি নাকি আমি আন্টিকে ডাক দেব? রাজ, তুমি এমন কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। আমার বুকে একটা নীল রঙের তিল আছে, দেখবা? হা হা। নীল রঙের তিল হয় নাকি? কে বলেছে হয় না? আচ্ছা তোমাকে দেখাই। এই বলে ত্রিজামণি তার ওড়নাটা সরিয়ে ফেললো। রাজ তার দুই হাতে আখিজোড়া সঙ্গোপনে লুকিয়ে রাখতে ব্যস্ত। ত্রিজামণি রাজের দিকে চেয়ে হেসে দিল আর বলল, কি হলো, নীল রঙের তিল দেখবে না? জানো, যাদের নাকি নীল রঙের তিল থাকে বুকে, তাদের স্বামী নাকি তাদের অনেক ভালোবাসে। আচ্ছা, তুমিও কি আমাকে ভালোবাসবে? ত্রিজামণি, ওর না গায়ে দিবি তাড়াতাড়ি, নয়তো কিন্তু তোকে একটা থাপ্পড় দিব। বেশি কিছু করব না। রাজ, তুমি এত আনরোমান্টিক কেন? দরজার ওপাশ থেকে অধরা মনে মনে বলছে, রাজ যদি আনরোমান্টিক হয় তাহলে দুনিয়াতে রোমান্টিক কে? কাল রাতে যা করেছে। অধরার কাছে কেমন যেন লজ্জা লাগছে, আবার প্রচন্ড ঘৃণা আর রাগও হচ্ছে। এই রাজ, কথা বলছো না কেন? আমি তোমাকে তো ভালোবাসি। কি নেই আমার মধ্যে? কত ছেলে আমার পেছনে ঘোরে জানো? আমার ফেসবুকে ফলোয়ার কত জানো? আচ্ছা, এসব বাদ দাও। আমাকে তুমি বিয়ে করবে? তোমার বেবির মা বানাবে? কথাটা বলে ত্রিজামণি তার চোখ নিচে নামিয়ে ফেললো। রাজ কিছু বলছে না, চুপ করে আছে। কি হলো, তোমার বেবির মা বানাবে আমায়? কথাটা বলেই ত্রিজামণি রাজকে জড়িয়ে ধরলো। রাজ ত্রিজামণিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস করে তার গালে চড় বসিয়ে দিয়ে বলল, তুমি না বললে তোমার এমন কি নেই যার জন্য তোমাকে ভালোবাসি না? তোমার ভূষণ নেই। ভূষণ কি জানো? একটা মেয়ের ভূষণ মানে পোশাক হচ্ছে তার লজ্জা, যা তোমার মাঝে নেই। আর হ্যাঁ, একটা মেয়ে নিজের স্বামী ছাড়া তার গোপন অঙ্গ অন্য কোনো ছেলেকে দেখাতে পারে না। আর তুমি, আর একটা কথা মনে রাখবে, পচা জিনিসে মাছি ভন ভন করে। নিজেকে সস্তা বানিও না। তোমার ফেসবুকে প্রায় লাখ খানেক ফলোয়ার, প্রতিদিন ডজন খানেক পিক আপলোড করো। অনেক ছেলে কমেন্ট করে, কি হট, নাইস, সেক্সি। এসব শুনে তোমার মজা লাগে। শোনো, ছেলেরা সেক্সি বলা মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে চাইলেও বউ বানাতে চায় না। ফলোয়ার অপূর্বর ছিল, ছিল তাহসান মিথিলার, কিন্তু তারা একসাথে সংসার করতে পারেনি। আশা করি বুঝেছো। নেক্সট টাইম শরীর দেখাতে আমার কাছে আসবে না। আর হ্যাঁ, মনে রাখবে, আমার হৃদয়ে ভালোবাসার জায়গাটা শৈশব থেকেই পূর্ণ হয়ে আছে। সেখানে সহস্রবার চেষ্টা করলেও আর কাউকে বসাতে পারবো না। আর একটা কথা, যত তাড়াতাড়ি আন্টিকে বলে তোমার বিয়ের ব্যবস্থা করছি। ত্রিজামণি রাজের কথা শুনে চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। অধরা মনে মনে ভাবলো, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তিনি নয়। এদিকে হঠাৎ করে রাজের চোখ রাস্তার দিকে যায়। রাস্তায় তিয়াস দাঁড়িয়ে কাকে যেন হাতের ইশারা দিচ্ছে। অধরা বেলকানিতে দাঁড়িয়ে কাপড়গুলো দড়িতে শুকাতে দিচ্ছে। অধরা বুঝতে পারলো তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে আর পিছন দিকে তাকালো না, কিন্তু বেলকানি থেকে রাস্তার দিকে তাকাতেই দেখে তিয়াস দাঁড়িয়ে তাকে হাই দিচ্ছে। অধরা তিয়াসকে দেখে অনেকটা চমকে যায়। অধরা বুঝতে পারে তার পিছনে রাজ দাঁড়িয়ে আছে। অধরা খুব ভয় করছে, তবুও তিয়াসের দিকে হাত উঠিয়ে অধরা হাই দিতেই পিছন থেকে হ্যাচকা টান দিয়ে অধরাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল রাজ। রাজের একটা হাত অধরার কোমর স্পর্শ করে আছে, আর অন্য হাতটা অধরার পিঠে। অধরাকে একদম কাছে টেনে নিয়েছে। রাজ রাস্তার দিকে তাকিয়ে দেখলো তিয়াস হাঁ করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ তো এক মুহূর্ত দেরি করলো না, অধরার ঠোঁটের সাথে রাস্তার ঠোঁট জোড়া মিলিয়ে দিল। অধরা নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু এটা অরণ্য বদনের মতোই ব্যর্থ চেষ্টা। তাই অধরা চোখ দুটি বন্ধ করে ফেললো। তিয়াস রাগে সাপের মতো ফুঁসছে। তারই চোখের সামনে রাজ তার ভালোবাসার মানুষের সাথে অসভ্যতামি করছে। এদিকে রাজ অধরার কপালে কাটা দাগ দেখে শিউরে উঠল। অধরাকে কোলে তুলে নিল, কোলে করে একদম বিছানায় এনে শুইয়ে দিল। অধরার খুব ভালো লাগছে। রাজ অধরার বুকের উপরে শুয়ে পড়লো। অধরা বাধা দিতে গিয়েও দিল না। তার তো আর কিছুই নেই, সব তো নিয়েই নিয়েছে। দেহটা তো কবেই নিয়ে নিয়েছে। রাজ অধরার বুকে শুয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে দিয়ে তোর হয় না? একটা প্রস্টিটিউট ভাড়া করলেও হয়তো তোর মতো ব্যালকানিতে দাঁড়িয়ে হাই হ্যালো করতে হতো না। একটা কথা মনে রাখবি, আগামী 3 মাস তুই আমার রক্ষিতা। এই 3 মাস আমি ছাড়া যদি অন্য কারোর সাথে তুই কিছু করিস তাহলে তোর খবর আছে। কথাটা বলেই অধরার উপর থেকে উঠে পড়লো।
অধরা গায়ের সাথে শাড়ির আঁচলটা বুক অবধি টেনে নিল। চোখ থেকে নীরবে সযত্নে কয়েক ফোঁটা জল বিছানার উপরে গড়িয়ে পড়ল। বালিশটা অধরার কত কান্নার সাক্ষী। এদিকে রাজ গোসল করে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। অধরা এখনো শুয়েই আছে। অধরাকে শুয়ে থাকতে দেখে তেজামণি বলল, এই তোর কোনো কাজ নেই? বাসায় কত কাজ, তুই শুয়ে থাকলে ওসব কে করবে? যা প্লেটগুলো পরিষ্কার কর। অধরা তেজামণিকে কিছু না বলেই মাথা নিচু করে চলে গেল। সন্ধ্যায় রাজ অফিস থেকে ফিরে যখন শার্ট খুলবে, এমন সময় বুঝতে পারলো ব্যালকানিতে দাঁড়িয়ে কে যেন ফিসফিসিয়ে কথা বলছে। রাজ শার্ট খুলতে খুলতে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকানিতে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল অধরা ফোনে কথা বলছে। রাজ কান পেতে শোনার ট্রাই করছে। রাজ স্পষ্ট শুনতে পেল অধরা তিয়াসকে বলল, বাবু তুমি চিন্তা করো না, আমি তোমাকেই ভালোবাসবো, আর বিয়ে করতে হয়তো তোমাকেই বিয়ে করব। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তুমি শুধু আমাকে ভুল বুঝো না। অধরা কথা শেষ করে পিছন দিকে তাকাতেই দেখতে পেল রাজ দাঁড়িয়ে আছে। অধরা রাজকে দেখতেই মোবাইল থেকে কার যেন নাম্বার ডিলিট করলো। এই, কার সাথে কথা বললি? কেন, আমার বোনের সাথে। রাজ আর কিছু বলল না। অধরাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগালেন কেন? কেন লাগিয়েছি বোঝো না? আজ তোমাকে ভালোবাসা শেখাবো। তোর লজ্জা করে না তিয়াসের সাথে কথা বলতে? তুমি সব শুনেছো? কথাটা বলে অধরা কাঁপতে লাগলো। রাজ অধরাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। পরের দিন সকালে অধরার ঘুম ভাঙতেই বুঝতে পারলো রাজ বিছানায় নেই। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়ি ঠিক নেই। কাল রাতে কি হয়েছিল সেটাও মনে করতে পারছে না। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। অধরা কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে নিচে নামতেই দেখতে পেল রাজ ব্রেকফাস্ট করছে। তেজামণির মা মিস রাহেলা বেগম অধরাকে দেখেই বলল, রাজ দেখ, রাজরানী আসছে। এতক্ষণে ঘুম থেকে ওঠার সময় হলো তার। এটা কি তুই কাজের মেয়ে এনেছিস নাকি অন্য কিছু? অধরা ফ্রেশ হয়ে যখন টেবিলে বসে খেতে যাবে তখন তেজামণি বলল, রাজ তুমি কিছু বলছো না? কি দিনকাল আসলো! এতিম কাজের মেয়ের সাথে এক টেবিলে বসে খেতে হয়। অধরা খাবারের প্লেটটা নিয়ে ফ্লোরে বসে পড়ল। রাহেলা বানুকে উদ্দেশ্য করে বলল, আপনি তো সেদিন বলেছিলেন আপনাকে মা বলে ডাকতে, আর এটাও বলেছিলেন আমি যেন কখনো নিচে বসে না খাই। আপনার মেয়ের মতো আমিও আপনারই মেয়ে। আর রাজ, আপনি আর ত্রিজামণি দুজনে কি বলেছেন এসব? আমি আর কোনোদিনও আপু তোমাদের সাথে বসবো না, তুমি খেয়ে নাও। অধরা খাবার মুখে দিতেই ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল। অধরা বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। পরের দিন অধরা রান্না করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। বাড়ির কাজের মহিলা ফুলবানু রাজকে গিয়ে বলল, স্যার, আপনি যে মেয়েটাকে নিয়ে আসছেন না, সেই মেয়ে কিচেনে পড়ে আছে। রাজ অধরাকে নিয়ে হসপিটালে যায়, সাথে তেজামণি আর তার মাও ছিল। ডাক্তার অধরাকে দেখে বলল, মিস্টার রাজ, মেয়েটা কি বিবাহিত? না ডাক্তার সাহেব। ও আচ্ছা, কিছু টেস্ট দিচ্ছি, কাল রিপোর্টটা নিয়ে যাবেন। আর রোগীকে নিয়ে যেতে পারেন এখন। অধরা কিছুটা আঁচ করতে পারছে। প্রায় অনেক দিন থেকেই তার পিরিয়ড অফ হয়ে গেছে। সত্যি কি সে? না, কিছু ভাবতে পারছে না। রাজ অধরাকে রেখেই ত্রিজামণি আর তার মাকে নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় আসার সময় অধরার দিকে একটা 500 টাকার নোট ছুঁড়ে দিয়ে বলে, এরপর মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করবি না। ভয় পেয়েছিলাম মরে টরে গেলি নাকি, তাই হসপিটাল নিয়ে আসছিলাম। অধরা কোনো রকমে অসুস্থ শরীর নিয়ে বাসে করে বাসায় আসে। পরের দিন রাজের বাসার নাম্বারে ফোন আসে। ফোন ধরতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে, আপনারা কাল যে টেস্ট দিয়েছিলেন সেটার রিপোর্টটা নিয়ে যান। ত্রিজামণি ফোনটা রেখে হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে আসে। রিপোর্টটা নিয়ে এসে দেখে অধরা আজানের নামাজ পড়ছে। নামাজ পড়ে সালাম ফিরিয়ে জায়নামা থেকে উঠতেই ত্রিজামণি অধরার পেটে লাথি মারে। অধরা আল্লাহ বলে চিৎকার দিয়ে জায়নামাজ থেকে ছিটকে পড়ে যায়। অধরার চিৎকার শুনে রাজ, কাজের মেয়ে আর তেজামণির মা এসে বলে, কি হয়েছে? তেজামণি রাজের হাতে রিপোর্টের কাগজটা দিয়ে বলে, রাজ, তুমি এটা কাকে আশ্রয় দিয়েছো? কার না জানি পাপের সন্তান তার পেটে ধারণ করেছে। জানো তোমার হাতের রিপোর্টটা কিসের? রিপোর্টটা হচ্ছে এই নষ্টা মেয়েটার পাপের ফসল। এর পরেও তুমি এটাকে বাড়িতে রাখবা? আর আপনারা কি দেখছেন? নষ্টা মেয়ে বিয়ে ছাড়া সন্তান গর্ভে ধারণ করে নামাজ পড়ছে। ছি ছি, রাজ বাবাজি, তুমি মান সম্মান আর রাখলে না। এসব মেয়েকেও বাসায় জায়গা দিতে হয়? যেসব মেয়ে নিষিদ্ধ পল্লীতে থাকার কথা তাদের তুমি বাসায় জায়গা দিয়েছো? রাজ তার আন্টির কথা শুনে মুচকি হেসে বলল,
আন্টি তুমিও না, না জেনে কি সব বলছো? কি জানবো বলতো? রিপোর্ট দেখার পরও এসব কি? সমাজে এসব শুনলে মুখ দেখানো যাবে কি? রাজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। যে মেয়ে বিয়ের আগে সন্তানের মা হতে যাচ্ছে, সেই মেয়ে কতটা খারাপ। আমি আরো এই মেয়েকে নিজের মেয়ে বলি। বড়লোক বাড়িতে বিয়ে দিতে চেয়েছিলাম, আল্লাহ বাঁচিয়েছে, নয়তো আমার মান সম্মান সব যেত। এদিকে অধরা দাঁড়াতে পারছে না ঠিক মতো। লাঠিটা অনেকটা জোরে লেগেছে। পেটটা বাম হাতে ধরে ওঠার ট্রাই করছে। অধরার মনে হচ্ছে আজ তার মা থাকলে হয়তো এসব হতো না। বোনটাও পাশে নেই। বাবা তো সেই কবেই মারা গেছে। আল্লাহ ছাড়া তার এই দুনিয়াতে আর কেউ নেই। অধরার কষ্ট দেখে শ্রীজামণি রাজকে বলল, দেখেছো এখন কিরকম অভিনয় করছে? এমন অভিনয় কেউ সিনেমাতেও করতে পারছে না। তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে বিশ্বাস করো না। সেদিন যে রাগ করে বাড়ি ফিরছিল, সেদিনই মনে হয় সাথে করে নিয়ে আসছে। অধরা রাজের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। অধরার দু চোখ যেন রাজকে বলতে বলছে, সত্যিটা যেন সবার সামনে বলে দেয় সে। অধরার গর্ভের সন্তানের বাবা অন্য কেউ নয়, রাজ নিজেই। রাজ ত্রিজামণিকে চুপ করতে বলল, আর বলল, জানিস ত্রিজামণি, অধরার পেটে বিদেশি ক্লায়েন্টদের বেবি। মেয়েটা বোকামি করছে। এখন আর কি করার, অ্যাবর্শন করে দিলেই হবে। যাই হোক, এসব নিয়ে তোদের ভাবতে হবে না। এসব এখন কমন বিষয়। আর শোন, ওকে বকিস না। ও হচ্ছে আমার সোনার ডিম দেওয়া সেই হাঁস। ওর জন্যই আমাদের কোম্পানির অনেক বড় একটা কাজ পেয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। রাজ কিন্তু এসব ঠিক না। তুই যেমন এসব নিয়ে ভাবিস না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করিয়ে নেওয়াবো। রাজের মুখে এসব কথা শুনে অধরার কলিজা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। মনে হচ্ছে রাজের কথাগুলোর চেয়ে দুনিয়াতে আর কোনো কিছুই নিকৃষ্ট কথা নেই। বারবার রাজের কথাটা কানে বাড়ি খাচ্ছে। অধরার মনের আকাশটা এক মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল। আকাশে মেঘের আনাগোনা, দু চোখে জলে টইটুম্বর। অধরা শত চেষ্টা করেও তার চোখের জল ধরে রাখতে পারছে না। দু চোখের বাঁধ ভেঙে যাচ্ছে। রাজের কথা শুনে বাড়ির সবাই চলে গেল। রুমে রাজ আর অধরা। অধরা চোখের পানি মুছতে মুছতে বলল, জানেন আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যে আমার সতীত্বটা ভোগ করেছে, যে আমার সমস্ত শরীর স্পর্শ করেছে, যার কাছে অনিচ্ছা সত্ত্বেও নিজের সবকিছু সঁপে দিয়েছি, শুধু নিজের কলিজার টুকরো বোনটাকে বাঁচাবো বলে। আর আপনি তো সত্যিটা জানেন। আমার গর্ভের সন্তানের বাবাকে, সন্তানের বাবাটা তো আপনি নিজেই। সবটা জেনেও কেন নোংরা কথা বললেন? আমি কি তোকে বলছি যে সন্তান নেই তুই? আমি আনন্দ পেয়েছি, তুইও পেয়েছিস। আর এমনিতেই তোর সবকিছু আমাকে দিসনি, বিনিময়ে টাকা নিয়েছিস। দোষটা আমার নাকি তোর? তারপরেও বলছি চিন্তা করিস না, আমার পরিচিত ভালো ডাক্তার আছে, অ্যাবর্শনটা করিয়ে নিস। অধরা কি বলবে বুঝতে পারছে না। রাজের কথা শুনে তার ডিকশনারির সব ভাষা যেন হারিয়ে গেছে। হঠাৎ অধরার চোখ গেল ফল কাটা ছুরির দিকে। অধরা ফল কাটা ছুরিটা রাজের হাতে দিয়ে বলল, এই নেন ছুরি, গলার শো করে চালিয়ে দেন। আমি আর পারছি না। তিলে তিলে মরার চেয়ে একেবারে মেরে ফেলেন, তাহলে হয়তো আপনার শান্তি, তাই না? আমাকে মেরে ফেলেন, তবুও প্লিজ বলবেন না সন্তান অ্যাবর্শন করার কথা। দোষ যা করেছি আমি করেছি, নিষ্পাপ সন্তানটা তো কিছু করেনি। রাজ ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে অধরাকে টান দিয়ে কাছে টেনে নিল। রাজের নিঃশ্বাস অধরার মুখে পড়ছে। রাজের প্রতিটা স্পর্শ অধরার শরীর ঘৃণায় ঘ্যান ঘ্যান করছে। বমি আসছে। একটা মানুষ কতটা স্বার্থপর আর খারাপ হতে পারে, রাজকে না দেখলে হয়তো জানতেই পারতো না সে। কি হলো, এভাবে ছটফট করছো কেন? তোমার প্রেগনেন্সি রিপোর্টটা তোমার তিয়াসকে দিতে হবে না? আচ্ছা, বেবিটা কি সত্যিই আমার নাকি? কথাটা শেষ করার আগেই অধরা রাজের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। তোর কত বড় সাহস আমাকে চড় মারলি? মেরেছি তো বেশ করেছি। আমার জন্য আমার গর্ভের সন্তানকে বাজে কথা বলতে পারেন না আপনি। আপনি আমার গর্ভের সন্তানের বাবা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমার গর্ভের সন্তানকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি সহ্য করব না। বাহ, সুন্দর কথা। এসব তিয়াসের সামনে বলতে পারবে তো? অধরা এবার মাথাটা নিচু করে ফেললো। কি হলো, মাথা নিচু করলে কেন? তোমার প্রেমিক শুনলে মনে কষ্ট পাবে, তাই না? তিয়াসের বাসায় মিষ্টি নিয়ে যাব। তুমি শাড়ি পরে সুন্দর করে সেজে নাও। সুন্দর দেখতে হবে তো। এখন তুমি কিন্তু শুধু অধরা নাও, তুমি এখন মা হতে যাচ্ছ। তোমার আলাদা একটা বিশেষত্ব তো আছেই।
অধরা কিছু না বলেই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে অনেকক্ষণ চিৎকার দিয়ে কান্না করলো। তার এই কান্না চার দেয়ালের বাইরে যাবে না, কেউ বলবে না নাটক করছে। অধরা চোখের সামনে বারবার ইস্যুর চেহারাটা ভেসে উঠছে। কতদিন থেকে ইস্যুকে দেখতে পারে না। এদিকে গোসল শেষ হলে রাজের দেওয়া শাড়িটা পরে নেয়, হালকা করে কাজলের রেখা টানতেই রাজ একটা বকুলের মালা নিয়ে অধরার খোপায় পরিয়ে দেয়। অধরা আর চোখে রাজের দিকে তাকায়। রাজ অধরার কপালে কালো রঙের ছোট্ট একটা টিপ বসিয়ে দেয়। টিপটা কপালের মাঝ বরাবর বসাতেই অধরা রাজকে বলল, রাজ, তিয়াসের বাসায় না গেলে হয় না? প্লিজ রাজ, তুমি যা করতে বলছো তা তো করেছি। ও আচ্ছা, তুমি এত করে যখন বলছো তাহলে যাব না তিয়াসের বাসায়। চলো আমরা হসপিটালে যাব, অ্যাবর্শনটা করে নিবে, কেমন? রাজ, এসব কি বলছো? কিন্তু না, তুমি ভেবে দেখো, হসপিটালে যাবে নাকি তিয়াসের বাসায়। তোমার ইচ্ছা, আমি জোর করব না। অধরা আর কিচ্ছু বলল না, শুধু বলল, মিষ্টি নাকি কিনবে, মিষ্টি কিনে নাও। রাজ অধরাকে নিয়ে মিষ্টি কিনে নিয়ে তিয়াসের বাসায় চলে গেল। রাজ তিয়াসের বাসায় গিয়ে দেখলো তিয়াস বাসায় নেই। দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলল, সাহেব তো অফিসে, খালামারা গ্রামে গেছে, আপনারা বসেন, সাহেব এক্ষুনি এসে পড়বে। রাজ অধরাকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে। এদিকে তিয়াস অধরাকে কোনোভাবেই ভুলতে পারছে না। বারবার অধরার চেহারাটা তার স্মৃতিপটে ভেসে ওঠে। অধরার খোলা কেশ, চোখের কাজল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, সবকিছু যেন তিয়াসকে আকর্ষিত করে। অধরাকে কেন যেন দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। ত্রিজামণির কাছে শুনেছে রাজ অধরার সাথে জোর করে অসভ্যতামি করছে। এসব ভাবতে ভাবতে বাসায় ঢুকেই দেখে রাজ আর অধরা বসে আছে। অধরাকে দেখেই তিয়াসের বুকটা ধক করে ওঠে। কি হলো তিয়াস, বিনা দাওয়াতে এসে পড়লাম তাই মন অবাক হলো? আসলে খুশির খবর তো, তাই দেরি করলাম না। তোমার গার্লফ্রেন্ড অধরা মা হতে যাচ্ছে। কি বলছেন এসব? আপনারা কি বিয়ে করেছেন? আরে বিয়ে না করলে মা হয় কিভাবে? আমার বিশ্বাস হয় না আপনি জোর করে এসব করেছেন। হা হা, হাসবেন না, আপনি বাসা থেকে প্লিজ বেরিয়ে যান। আর শোনেন, অধরার সাথে যা যা করেছেন এর পরিণাম ভোগ করবেন। একদিন না একদিন আমি অধরাকে নিজের করেই নেব। আপনি তো বিয়ে করেননি অধরাকে। যদি বিয়ে করেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান। তাই বুঝি কাল সকালে তোমার মেসেঞ্জারে পাঠাবো। আর ভুলেও অধরার দিকে হাত বাড়িও না। অধরা, তুমি কেন এসব সহ্য করো? তুমি আমার সাথে। কথাটা শেষ করার আগেই রাজ অধরাকে নিয়ে বেরিয়ে গেল এবং সোজা কাজী অফিসে। কাজী অফিসে নিয়ে আসলেন কেন? আপনার মতো মানুষকে কোনোদিনও স্বামী হিসেবে মানতে পারবো না। আর বিয়ে তো দূরের কথা। দেখো, তোমার বোনের জীবন আগে না তোমার বিয়ে? আর একটা কথা, তোমার গর্ভের সন্তানের কি পরিচয় দিবে যদি বিয়ে না করো? আচ্ছা চলো বাসায় চলে যাই। রাজের কথা শুনে অধরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি বিয়ে করব। রাজ মুচকি হাসলো। কাজী অফিসে বিয়ে শেষ করে বাসায় যেতেই দেখলো ত্রিজামণি দরজায় দাঁড়িয়ে আছে। কি হলো ত্রিজামণি, এভাবে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস কেন? রাজ, তুমি পারলে এই নষ্টা মেয়েকে বিয়ে করতে। একটিবারও আমার কথা মনে পড়লো না? রাজ ত্রিজামণির কথা শুনে হা হা করে হেসে উঠলো। ওভাবে হাসছো কেন? আমার কান্না দেখে তুমি হাসছো? আরে হাসবো না তো কি করব? এই মেয়ে কি আমার বউ হবার যোগ্য? এরে আমি বিয়ে করেছি, কয়েকদিন পর তালাক দিয়ে দেব। কি বলছো এসব? সত্যিই বলছি। এই সেই মেয়ে যার জন্য আমার মা বাবা হারিয়ে আমি এতিম হয়েছি, যার বাবার জন্য আমার বাবা মা সুসাইড করেছিল। এখন সেই প্রতিশোধই নিচ্ছি।